যায়, আবার তরকারি হিসেবে আমরা খাইতে পারি। এটা আমাদের জন্য খুবই উপকারী একটা সবজি। আমরা 4 কোণা যদি 4টা পেঁপের গাছ লাগাইতে পারি তাহলে কয়টা হলো? 4টা গাছ হলো এখানে। তারপরে এই যে 4টা বেড়ার চারপাশে আমরা মাটি তুলে দিছি, এটা দেওয়ার উদ্দেশ্য আছে না? এটার উদ্দেশ্য হলো যে বাইরে থেকে বর্ষার সময় যেন পানি না ঢোকে আমার বাগানে। আবার যখন আমার এটাতে পানি দেওয়ার প্রয়োজন হবে, এটা তো ফাঁকা জায়গাটা থাকলে এটা আমরা একটাতে হয়তো বেগুনের গাছ দিলাম, একটাতে মরিচের গাছ দেবো, একটাতে দেখা গেলো লতানো জাতীয় সবজি দিলাম, মানে ইচ্ছা মতো আমি করতে পারবো, ঠিক আছে। আর 5 বেজে 5টা বেডের মধ্যে 5 রকমের সবজি থাকবে। একটাতে মনে করে ডাঁটা শাক দিলাম, এখন এই সিজনটা না, ডাঁটা দিলাম, একটাতে পুঁই শাক দিলাম, একটাতে কলমি শাক দিলাম, একটাতে মরিচ দিলাম, একটাতে ঢেঁড়স দিলাম। এরকম 5 রকমের সবজি হলো, 5 শাক সবজি হলো। আমরা এখান থেকে একদিন একদিন করে একটা থেকে আর একটা কি করবো, আমরা সংগ্রহ করে বাড়িতে আমরা খাবো। আর এই যে 4 কোণার চারপাশে আমরা কি দিলাম, এখানে বেগুনের গাছ, মরিচের গাছ, মরিচের তো দরকার আমাদের। এখানে যদি 10টা মরিচের গাছ থাকে, আমার পরিবারের চাহিদা কিন্তু এটা দিয়ে পূরণ হবে। বেগুনের গাছ যদি লাগাই 10টা, এখান থেকে বেগুন হলে আমরা সেটা দিয়ে আমরা বেগুনের তরকারি আমরা খেতে পারবো। এরকম করে দেখা গেল কয়টা হলো, তাহলে আমার জমি হলো 1 শতক, ফসল হলো কয়টা? 10টা। এই যে 4 কোণা 4টা পেঁপে গাছ দিলাম, একটা চারপাশে 4টা বেড়ার মধ্যে আমরা সবজি দিব, তাহলে কয়টা হলো? 4টা আর একটা 5টা। আর আমার বেড কয়টা আছে? 5টা, তাহলে কয়টা হলো? 10টা। আমার জমি হলো কয় শতক? 1 শতক। এই 1 শতকের মধ্যে আমি 10 রকমের কি পাচ্ছি, শাকসবজি করতে পারবো, এবং এটা সারা বছর চলবে। একটা সবজি উঠায় খেয়ে ফেললাম, আবার এটা খালি হয়ে গেল, তখন জৈব সার দিয়ে আবার এটা আমরা কি আবার একটা সবজি বুনে দেবো। তার মানে এখানে আমরা নিরাপদ একটা সবজি, আমরা যে খাচ্ছি যে সবজিগুলা, এগুলা নিরাপদ নয়, ঠিক আছে। এই নিরাপদ সবজি না খেলে আমরা কি হব? আমরা দিন দিন অসুস্থ হয়ে যাব, আমাদের নানা রকম রোগ সৃষ্টি হবে, আমাদের পরিবারের লোকজন অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমাদের এখন সরকারের চ্যালেঞ্জ হলো যে নিরাপদ খাদ্য এবং নিরাপদ পুষ্টি। এই পুষ্টি বাগানটার উদ্দেশ্য হলো যারা এখানে ছাত্রছাত্রী আছে তারা এখানে আসবে, এইটা দেখবে, দেখে বাড়িতে নিয়ে যায়। বাড়ির নিজের যে জায়গাটুকু আছে, কারো এতটুকু নাও থাকতে পারে, এর অর্ধেক আছে, সেটাতেই একটা বেড করে অর্ধেক অর্ধেক করে সবজি করবে, তাহলে 2টা বেডে 4 রকমের সবজি পাইলাম। আবার এরকম যদি সুন্দর করে একটা মডেল করে করতে পারো, তাহলে সারা বছরেই সেখানে কি পাবো? পুষ্টির যে চাহিদা আমাদের সেটা পাবো। আরেকদিকে কি হবে? আমাদের একটা কর্মসংস্থান হবে। আমরা অবসর সময় ঘুরে বেড়াই, মানুষের সাথে মারামারি করি, ঝগড়া করি, বা পরিবারে যারা মাতা মাতা পিতা আছে তারাও কিন্তু মানুষের বাড়িতে ঘুরে বেড়ায়। তারাও কিন্তু যখন দেখবে তুমি একটা এরকম বাগান করছো, তখন তারাও কিন্তু সহযোগিতা করবে, করবে না? অতিরিক্ত যদি খাওয়ার পরে যদি কিছু বাঁচে যায়, তাহলে সেটা আবার বাজারে বিক্রি করে আলাদা একটা সবজি বা ওইটা একটা অর্থ উপার্জন করা যাবে, ঠিক আছে। তাহলে এই যে মডেলটা আমরা করতেছি, এটা কিন্তু শেখানোর জন্য, এখানে শিখে বাড়িতে কিন্তু করতে হবে। আর এখানে আসলে স্কুলে যদি আসার পরে দেখেন যে বাগানে পানির দরকার, একটু পানি দিবেন। এটা সবজি টবজি হলে তোমরা কি খাইয়া কি নিয়ে শিক্ষকরা খাইতে পারবে, ছাত্ররাও খাইতে পারবে, কিন্তু এটা পরিচর্যা তোমাদের করতে হবে। এই মডেলটা দেখে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যেন এরকম একটা মডেলের সবজি বাগান হয়। কি করতে পারবে না? করা যাবে তো নাকি? এটা শুধু জৈব সার দিয়ে করতে হবে, জৈব সার, এবং হালকা যদি রাসায়নিক সারের প্রয়োজন হয়, যদি যেহেতু মাটি অনুর্বর যদি থাকে, তাহলে রাসায়নিক সার একটু দিবা, কিন্তু জৈব সারটা বেশি ব্যবহার করতে হবে। আর কীটনাশক দেওয়া যাবে না। এখানে আমাদের কি করতে হবে? আমাদের বাড়িতে ছাই, চুলায় ভাত রান্না করি না, এই ছাইটা নিয়ে এসে সকালবেলা যদি সবজিতে 2-একটা পাতা পোকা টোকা খায়, একটু ছিটিয়ে দিলে কিন্তু আর ওই পোকাটা থাকবে না। তাহলে এই অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা পরিচর্যা করতে আমাদের সুবিধা হবে। আর এই যে নালা করছি, নালা বেড করছি, দরকার কি? এই যে বর্ষার সময় যখন আমাদের পানি বেশি হবে, আমরা একপাশে এই যে নালা করছি, একপাশে কেটে দেবো, দেখাই দেবো, এটা পরে অবশ্য সময় পাইনি। এরকম পানিটা বের হয়ে চলে যাবে একদম, এখানে আর পানি দাঁড়াবে না। আর যদি খরার সময়, যে যখন আমাদের খরা, এখন পানি দিতে হবে, তখন কিন্তু এই নালার মধ্যে নামে আমরা পানি দেব। আর যদি আগাছা হয়, তাহলে 2-একটা, তাহলে নালার থেকে আগাছাটা তুলে ফেলবো। আবার যদি ওই যে ছাই দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা এই নালার থেকে ছাইটা দিয়ে ছিটিয়ে দিলাম। আবার যদি আমাদের সবজি তোলার প্রয়োজন হয়, আমরা এই নালার মধ্যে দাঁড়ায় কি করবো, সবজিটা তুলে নেব, তাহলে আমার সবজির উপরে বেডের মধ্যে দাঁড়াইতে হবে না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো নিরাপদ। হ্যাঁ, যাই হোক, এরকম একটা বাগান প্রত্যেকের বাড়িতে যেন হয়, তাহলে আজকের এই যে কষ্ট, এটা আমাদের সবার জন্য কি হবে, সার্থক হবে, ঠিক আছে। আর এখানে যে কৃষি শিক্ষক আছে, আমি ওনাকে আজকে মনে আসেনি উনি, না? যাই হোক, যেহেতু আপনারা 2জন আছেন,
ওনাকে একটু দায়িত্ব সহকারে এদেরকে, যেহেতু কৃষি ক্লাস একটা আছে, মাঝে মাঝে এখানে নিয়ে আসে, একটু প্র্যাকটিক্যালটা কি যেন করায়। ঠিক আছে, তাহলে ওনারও কাজটা হবে, পাশাপাশি এরাও শিখবে কিছু। তো ঠিক আছে, আমরা একটু রোধ করতেছে, চলেন ঘরের মধ্যে যাই। যাই হোক, আমরা এই যে বাগানটা করতেছি, এটা তো উদ্দেশ্য বললাম আমি, যে আমরা কেন নিরাপদ খাদ্য, আমরা যে খাদ্যগুলো খাচ্ছি এগুলো নিরাপদ নয়। নিরাপদ না খাদ্য না খাওয়ার কারণে আমাদের সকলের কি হয়েছে, চেহারা নষ্ট হয়ে গেছে, হচ্ছে না? কি চেহারা ভালো আছে সবার? তোমাদের এই বয়সে চেহারা টকটকা থাকবে, চেহারা সবার চুপসে গেছে কেন? হ্যাঁ, তাহলে আরো যখন বয়স হয়ে যাবে তখন তো আরো সমস্যা হয়ে যাবে, হবে না? তাহলে এখন থেকে ভালো ভালো খাইতে হবে, পুষ্টিকর খাবার খাইতে হবে। এখন বলো, এই যে আমাদের খাদ্য উৎপাদন কয়টা? হুম, কয়টা খাদ্য পুষ্টি উপাদান কয়টা মানুষের? হ্যাঁ, কয়টি? কি কি বলো দেখি? আমিষ, শর্করা, আর ভিটামিন, খনিজ লবণ, পানি, এই যে মোটামুটি জানা আছে নাকি? আরো একটা যোগ হয়েছে, জানো এটা? হ্যাঁ, এখন মানুষের খাদ্য পুষ্টি উপাদান হলো 7টা, আগে ছিল কয়টা? 6টা, এখন আরেকটা যোগ হয়েছে, এটা হলো 7টা। এটা নিয়ে এখন থেকে জানবেন মানুষের খাদ্য পুষ্টি উপাদান কয়টা? 7টা, এবং বইয়ে দেখলে পাবেন। নতুন একটা যোগ হয়েছে, নতুন যে বইগুলো আসতেছে সেগুলোতে যোগ হয়েছে 7টা। ঠিক আছে, এটা হলো আট জাতীয় খাবার। যে পুষ্টি উপাদানটা যোগ হয়েছে সেটা কি? আট জাতীয় খাবার। এই আট জাতীয় খাবার আমাদের মানব দেহের জন্য খুবই জরুরি। আট জাতীয় খাবার কোথায় কোথায় পাই আমরা? হ্যাঁ, বলো। শাকসবজিতে, সব শাকসবজিতে পাওয়া যায় না, কোথায় কোথায় পাওয়া যায়? হুম, বলো। এখানে শেখার জন্য আসছি, এখানে ভয়ের কিছু নেই, আমি শুধু জাস্ট এত তোমার মানে মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, কি শাক? ডাঁটা শাক। হ্যাঁ, ডাঁটা শাক। আর ডাঁটার মধ্যে কি আছে? আঁশ আছে না? আর কিছু আছে? পুঁই শাকের মধ্যে আছে, লাউয়ের ডাঁটার মধ্যে আছে, হ্যাঁ, লাউ শাকের মধ্যে আছে। আর কিছু আছে? সজিনা আছে না? সজিনা, সজিনা খান না? সজিনার অনেক ঔষধি গুণ আছে এবং এটার পুষ্টিগুণও অনেক। এই জন্য সজিনা, এখন আমাদের এই সামনে সজিনা আসবে, তখন এই বেশি বেশি করে সজনা খাবেন। এটা একটা নিরাপদ খাবার। সজনায় কোথাও বীজ দেয়? হ্যাঁ। তারপরে কাঁচা কলায় কি পাওয়া যায়? কাঁচকলা, হ্যাঁ, আয়রন আছে এবং এর পুষ্টিগুণ অনেক বেশি আছে, যেটাতে কোনোদিন স্প্রে করতে হয় না। বীজ দেয়? আমাদের খাদ্য খাইতে হবে বাছে বাছে, যেগুলোতে বিষ ব্যবহার করে না। এই সমস্ত খাদ্য খেলে আপনি সুস্থ থাকবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। ঠিক আছে? আর কোথায় বীজ দেয় না? কচুতে দেয় না। কালো কচু, কালো কচু মেয়েদের জন্য খুব পুষ্টিকর খাবার, এবং এটাতে প্রচুর পরিমাণে কি আছে? আয়রন আছে, তাই না? এটা এটা খুব একটা ভালো খাদ্য। এটা সবাই বাড়িতে, আমাদের যে বাড়ির যে পানি যে যায়, যে জায়গাটাতে পানি জমা হয়, এখানে একটু আইল দেওয়া থাকে না? এই আইলটাতে যদি আমরা এই যে কালো কচুর গাছ যদি এখন যেটা পাওয়া যায় নিয়ে যা লাগাইলে, একবার লাগাইলে আর লাগাইতে হবে না। হ্যাঁ, এখান থেকে প্রচুর পরিমাণে প্রচুর গাছ হয়, এবং এর কচি পাতাগুলো আছে, এগুলো যদি আমরা রান্না করে খাই, খুবই খাইতেও স্বাদ, আবার পুষ্টিগুণও অনেক বেশি। তো আমাদের বাড়িতে যা বলতে হবে, যে খাদ্যগুলো আমরা খাচ্ছি, বাজার থেকে নিয়ে আসতেছি, এগুলা হলো কি? বিষযুক্ত খাবার, তাই না? আজকের বীজ দিয়ে কালকে আবার নিয়ে আসে কি করে বিক্রি করতেছে টাকার জন্য, তাই না? সে তো চিন্তা করে না যে আমার আমার টাকার দরকার, আর কি হলো এটা তো ভাবার দরকার নেই। আমাদের যে কীটনাশক গুলো আমরা ব্যবহার করি, এগুলার কিছু মেয়াদ আছে। এই মেয়াদ উত্তীর্ণ না, মেয়াদ পার না হওয়া পর্যন্ত যদি আমরা নিয়ে এসে খাই, তাহলে আমরা সরাসরি বিষ খাবো। ঠিক আছে? আর যদি মেয়াদটা পার করি, যেমন আমাদের বিষের প্যাকেটে 3 ধরনের চিহ্ন পাওয়া যায়। ঠিক আছে? দেখছেন কোনোদিন কেউ বিষ দেখছেন? বিষের বোতল, বিষের প্যাকেট? হ্যাঁ, দেখছো? ভালো করে খেয়াল করছো? ওখানে একটা চিহ্ন থাকে। এই চিহ্নটা হলো কি? চতুর্ভুজ, চতুর্ভুজের একটা চিহ্ন থাকে, তার মধ্যে অর্ধেকটা থাকে কি? কাটা, অর্ধেকটা সবুজ, অর্ধেকটা ফাঁকা থাকে।
অথবা অর্ধেকটা হলুদ, অর্ধেকটা ফাঁকা থাকে, আবার অর্ধেকটা লাল, অর্ধেকটা ফাঁকা থাকে। এই চিহ্নগুলো দেওয়ার একটা কারণ আছে, ঠিক আছে? এই কারণটা কি জানেন তোমরা? জানো না? তাহলে এটা দেওয়ার কারণ হলো অনেকেই জানি না, আমরা যারা কৃষক তারাও জানে না। এই চিহ্নটা কোনোদিন খেয়ালও করে নাই, দোকানে যায় বলে ভাই বীজ দেন, বীজের প্যাকেট দিয়ে দিল, বীজ নিয়ে আসে স্প্রে করে দিয়ে দিল। বিশেষ করে শাকসবজিতে, শাকসবজি আমাদের প্রতিনিয়ত আমাদের খাইতে হয়। এই শাকসবজিতে বীজটা আমরা যেন সঠিকভাবে এর নিয়ম কানুন জেনে যদি আমরা স্প্রে করি, তাহলে আমাদের মাত্রা পার হয়ে যদি আমরা খাই, কিছুটা হলেও আমাদের বিষমুক্ত খাবার আমরা খেতে পারবো, ঠিক আছে? তাহলে সবুজ যে চিহ্নটা দেখবো আমরা প্যাকেটের গায়ে, এই যে বললাম যে এরকম চিহ্ন থাকবে, মাঝখানে কাটা দিয়ে অর্ধেকটা সবুজ, নাহলে হলুদ, নাহলে লাল, এই তিন ধরনের চিহ্ন আমরা দেখতে পাবো। এটা এরপরের থেকে বীজ কিনলে বাড়ি থেকে যদি বাবাও কিনে নিয়ে আসে, সেটা দেখবেন যে কোন ক্ষেতের জন্য নিয়ে আসলো, কোথায় দিবে। যদি দেখি যে সবুজ চিহ্ন, তাহলে সবুজ চিহ্নটা কয়দিন পর্যন্ত আমাদের থাকে মেয়াদ জানা আছে স্যার আপনাদের? জানা নাই? এটা হলো 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন পর্যন্ত এর কার্যকরী ক্ষমতা থাকে, বিষের অ্যাকশনটা থাকে। এরপরে 10 দিন পরে যদি আমরা সবজিটা খাই, তাহলে আমরা একটু নিরাপদ খাদ্য খেতে পারবো, ঠিক আছে? এরপরে আছেন হলুদ চিহ্ন যদি থাকে আমাদের প্যাকেটের গায়ে, তাহলে এর চিহ্নটার মেয়াদ থাকে হলো 15 থেকে 20 দিন। কয়দিন? 15 থেকে 20 দিন। আর এই 20 দিনের ওষুধটা যদি আমি সবজি খেতে দেই, সবজি কতদিন সহ্য করা যাবে? তার আগে তো সংগ্রহ করে বিক্রি করতে হবে, নাহলে খাইতে হবে। তাহলে এই চিহ্নটা আমরা সবজি খেতে কখনোই দিব না, ঠিক আছে? এই চিহ্নের বীজ দেখলে আমরা এটা বাড়িতে বলে দেব যে হলুদ চিহ্ন দেখলে এই বীজটা আমরা সবজি খেতে দিব না, কারণ এটা তো আমরাও খাই। শুধু পাবলিক যে বাজারে নিয়ে গেলে কি মানুষেরা খায়? আমরাও ওখান থেকে কিছু রান্না করার জন্য রেখে দেই না? তাহলে সেটা কি আমরাও খাইলাম, আরেকজনকেও ভাগাভাগি করে খাওয়াইলাম। এটার জন্য হ্যাঁ পচে গেছে সবুজ। ওই যে বিষের যে মেয়াদ, তারা তো আর এটা বোঝে না যে এটার মেয়াদ কতদিন, ওটার মেয়াদ কতদিন। তাহলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে, কারণ ভালোভাবে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? জানতে হবে, জানার শেষ নাই। তাহলে আমরা সবজি খেতে যদি দেই, যে কোনো সবজি, একবারে ফুলকপি, বাঁধাকপি, টমেটো থেকে শুরু করে যত রকম সবজি আছে, শাক সবজি আছে, আমরা যদি দিতে হয়, তাহলে সবুজ চিহ্ন দেখে আমরা সেটা ব্যবহার করবো খেতে। আর যদি ধান, ভুট্টা বা অন্যান্য ফসল হয় যেগুলো দীর্ঘমেয়াদী মাঠে থাকে, এগুলোতে আমরা হলুদ চিহ্ন দিলেও আমাদের ক্ষতি হবে না, ঠিক আছে? এই জিনিসটা মোটামুটি শিখে নিজেও শিখবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকেও শিখাবেন। কারণ আমি শিখলাম, আরেকজনকে শিখাইলাম না, তাহলে কিন্তু নিরাপদ হলো না। আমি না দিলে আরেকজন তো দিচ্ছে, তাহলে কি হবে? হবে না। তাহলে এটা আমাদের সবাইকে জানতে হবে, সবাইকে মানতে হবে। সবুজটা শাকসবজি ফসলেও দেওয়া যাবে, কিন্তু যেহেতু আমরা শাকসবজি দ্রুত কি করি, সংগ্রহ করি বা এটা বিক্রি করি বা নিজে খাই, এই জন্য এটার মেয়াদ থাকে 7 থেকে 10 দিন। এই 7 থেকে 10 দিনের মধ্যে আমাকে এই ফসলটা কিন্তু সংগ্রহ করা যাবে না, ঠিক আছে? এই 7 থেকে 10 দিন পরে আমি কি করবো, ফসলটা তুলবো, তুলে নিয়ে এসে খাবো অথবা বাজারে বিক্রি করবো। তাহলে আমি কি হবো, নিরাপদ একটা সবজি পাবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা অন্তত খেয়াল করবেন। আর একটা জিনিস হলো যে এখন কিন্তু জৈব বালাইনাশক অনেক বের হয়েছে, ইস্পাহানি কোম্পানি অনেক জৈব বালাইনাশক বের করছে, যেগুলা সকালে দিয়ে যদি বিকালে আমরা সংগ্রহ করে খাই, আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? বিশেষ করে এই যে হলুদ পাত দেখছেন না, যেখানে সেখানে রাস্তার পাশে বা কোথাও ক্ষেতের মধ্যে একটা হলুদ 1 ফিট একটা পাতা ঝুলে দেওয়া আছে ইয়ার মধ্যে করে, দেখেন না কেউ? এটা কি জন্য দিছি? আমাদের কিছু পোকা আছে যেগুলা হলুদের প্রতি খুব আকৃষ্ট হয়, মানে হলুদ পছন্দ করে। এই পাতাটার মধ্যে হলুদ করার কারণ হলো এখানে হলুদ করে এখানে আঠা দেওয়া আছে। আমাদের পোকাগুলা কোনগুলা ক্ষতি করে, এই যে মাজরা পোকা যেগুলো মথ আছে, সেগুলা কিন্তু কোনো পোকার প্রজাপতি কিন্তু আমাদের ক্ষতি করে না। করে কোনটা? প্রজাপতি যখন আসে ডিম দেয়, ডিম দিয়ে বাচ্চা ফোটে, তারপরে বাচ্চাগুলার খাদ্যের প্রয়োজন হয়, তখন তারা কিন্তু আমাদের ফসলটা ক্ষতি করে। কিন্তু প্রজাপতিগুলা কিন্তু আমাদের ক্ষতি করে না। প্রজাপতি যেটা মা পোকা, সেটাকে যদি আমরা মেরে ফেলি,
তাহলে আর ডিম দেওয়ার সুযোগ নেই, কিন্তু বাচ্চা হবে না। আর বাচ্চা না হলে আপনার ফসলের ক্ষতি হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদের বিশেষ করে জাপ পোকা যেটাকে আমরা বলি, জাপ পোকা চেনেন তো নাকি? ছোট ছোট কালো কালো ওই যে সরিষার ক্ষেত দিয়ে হাটে গেলে যদি হলুদ কাপড় থাকে দেখবেন যে সব পোকা আছে, কি যে গায়ের মধ্যে পড়ে না, এই পোকাটা কিন্তু খুব সহজে দমন করা যায়। এই জন্য ওই যে হলুদ যে পাতাটা দেওয়ার কথা বলছি, 1 বিঘা জমিতে যদি 12 থেকে 13টা আমরা পাতা ঝুলিয়ে দিই, তাহলে হলুদের যে পোকার যে মদটা আছে, যেটা প্রজাপতি, এটা আগে ফসলে আসে, আসার পরে বাচ্চা ডিম পারে বাচ্চা হয়, তারপরে ক্ষতি করে। তাহলে প্রজাপতিটা যদি ওইখানে যায় পড়ে, এই যে আঠার মধ্যে যায় পড়ে, তাহলে কিন্তু ওখানে সে আর উঠতে পারবে না, সে মারা যাবে। মারা গেলে তো আর সে ডিম দিতে পারলো না, তাই না? তাহলে আমার ফসলেরও ক্ষতি হলো না। ঠিক আছে, এই মাত্র মনে করেন ওইটা, এটা একবারে বিষমুক্ত, এটার জন্য কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এরপরে আমাদের কিছু ফেরোমন ফাঁদ বয়ম ঝুলে দেওয়া থাকে, দেখছেন অনেকে, বইয়ের মধ্যে একটা তাবিজের মতো জিনিস ঝোলা থাকে, থাকে না? এটাও যদি আমরা 10 থেকে 12টা জমির মধ্যে দেই, বিশেষ করে বেগুন বা করলা, শসা, লাউ, যে ফল যেগুলো আছে আমার ফল জাতীয়, বা আমের মধ্যে আমেরও লেবুর পাওয়া যায়, আমের ডালের মধ্যে যদি ঝুলাই দিই, এখানে আম ছিদ্র করে না পোকায়, এই পোকাটা দেখা যায় যে আম পাকে গেছে, কিন্তু যখন ভিতরে দেখতে অনেক পোকা, তাই না? এটা ছোট থাকতে, আমটা ছোট থাকতে পোকাটা হুল ফুটে দিয়ে ডিম পারে দিয়ে পরে বাচ্চা ফুটে ওখানে খাইতে খাইতে এক সময় বড় হয়ে আমটা ফেটে যায় অথবা পচে যায়। ঠিক আছে, আমরা এই, যেহেতু আমাদের সামনে আমের মৌসুম, আমরা আমের জন্য ব্যবহার করতে পারি। আমাদের যে কীটনাশকের দোকান যারা আছে, তারা কিন্তু জৈব বালাইনাশকের একটা করে কর্নার করছে, সেখানে জৈব বালাইনাশক তারা বিক্রি করে, সেখান থেকেও নিয়ে আসা যাবে। ঠিক আছে, এই জিনিসগুলা আমাদেরকে এখন থেকে সচেতন হইতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের পরে যারা জন্মগ্রহণ করবে তাদের কি হবে? হ্যাঁ, তাদের অবস্থা আরো করুণ হবে না? এইভাবে কীটনাশকের ব্যবহার যদি বাড়তে থাকে, একদিন একদিন কি হবে, যে আমাদের পরিবেশটা একবারে দূষিত হয়ে যাবে। মানে অক্সিজেন নিলেই আমাদের সাথে কি বিষ শরীরের মধ্যে ঢুকবে, আবার ফসল খেলেও আমাদের শরীরের মধ্যে ঢুকবে। এই অবস্থা যদি হয়, তাহলে আমরা, আমাদের দিন দিন কি করবে, হায়াত কমে আসবে। আমরা বিভিন্ন দেশ কি করতেছে, অনেক তাদের হায়াত বাড়তেছে, তারা 80 বছর, 85 বছর, 110, 15 বছর, 150 বছর পর্যন্ত তারা বাঁচতেছে। আর আমরা 50, 60, 70 হলে আর নড়াচড়া করতে পারি না। হ্যাঁ, তাই না? তাহলে কারণটা কি? তারা বিষ তৈরি করে আমাদের বাংলাদেশের লোকের কাছে বিক্রি করে, কোম্পানি তারা নিয়ে আসে, ওদের কাছ থেকে নিয়ে আসে আমাদের কাছে টাকা দিয়ে আমরা কিনে খাচ্ছি বিষ, আর ওরা তৈরি করে টাকা ইনকাম করতেছে। তারা কিন্তু খায় না, তারা খায় না, কিন্তু আমরা কি করতেছি, তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমরা বিষ খাচ্ছি। এটা আমাদেরকে একবারে খুব প্রিয় হয়ে গেছে। এই জন্য আমাদের এই জিনিসটা আস্তে আস্তে কি করতে হবে, কমাতে হবে, আর ব্যবহারটা কমাতে হবে। জৈব বালাইনাশক বেশি বেশি করে ব্যবহার করতে হবে। এই যে একটা পুষ্টি বাগান আমরা করলাম, এই বাগানটাতে মনে করো যে যদি পোকা লাগিয়ে যায়, তাহলে আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ আছে, যেগুলা দিয়ে আমরা জৈব বালাইনাশক তৈরি করতে নিজেরাই করতে পারবো। কি জানেন সেটা? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমি টাকা দিয়ে সব বিষ কিনবো না, নিজে তৈরি করবো, নিজেও তৈরি করে বিষ ব্যবহার মানে করা যাবে। বিষ কাটালি চেনেন? বিষ কাটালি, হ্যাঁ, কি কাজে লাগে এটা? তাহলে হাঁসের প্লেগ হলে আমরা ব্যবহার করি, তাই নাকি? আর কি হয়, শুশুনি হলে হয়, মুরগির যদি শুশুনি হয় তাহলে ওখানে দিয়ে বসায় দিয়ে ঢাকা দেন। হ্যাঁ, আর কি কাজে করে ব্যবহার করে নিতে? হম, আর কি কাজে ব্যবহার হয়? আর এই দুইটাই খালি নাকি? হ্যাঁ, এটা দিয়ে আমাদের মানুষের যদি প্যারালাইসিস হয়, মানুষের স্ট্রোক করে না, প্যারালাইসিস হয় না, হাত পা পড়ে যায় না, এটা নিয়ে আসে ছোট ছোট করে কেটে একটা কাপড়ের মধ্যে নিয়ে চুলার উপরে জাল দিয়ে, ওই যে ভাপটা যে আছে, মানে একটা কলসির মধ্যে বসায় দিয়ে, অথবা যেখানে ভাপা পিঠা তৈরি করে এরকম একটা জায়গার মধ্যে দিয়ে, যেন আমাদের এই ভাপটা ওই জায়গাটাতে লাগে, সিদ্ধ হয়। এটা ওই গরমটা যদি আমরা এই হাতের মধ্যে যদি দেই, তাহলে হাতের এই যে রক্তগুলা কি করে চলাচল করে, তখন কিন্তু ওই যে কবিরাজ যারা আছে তারা দেখছি এটা দিয়ে তারা মালিশ করে। হম, তাহলে এটা মানুষের কাজেও ব্যবহার হয়, শুধু হাঁসের জন্য না।
তাহলে আর কি কাজে ব্যবহার হয়? এই যে এখন ফাল্গুন চৈত্র মাসে দেখবেন, আমি দেখছি ছোটবেলায় দেখছি যে যে গর্তের মধ্যে যে পানি যেখানে জমা থাকে, কিছু কিছু ব্রিজের নিচে গর্ত থাকে না, এখানে যদি বিষ কাটালি এটা থেতলায় যদি ভেতরে ঢুকে দেওয়া যায়, দেখবেন যে সব মাছ লাফালাফি শুরু করে বাইরে চলে আসবে, আর থাকতে পারবে না। মাছ মারার কাজও ব্যবহার করা হয়। ঠিক আছে। আর কি কাজে ব্যবহার হয়? এটা এই যে ফসলের পোকামাকড় দমনের জন্য ব্যবহার করা যায়। এটা কি করতে হবে, যে 1 কেজি বিষ কাটালির গাছ এটা নিয়ে আসে, একটু থেতলায় শিলপাটায় অথবা সাম গাইন আছে, চেনেন তো নাকি? দেখছেন? আছে, এখন আছে। এখন তো এটা দেখা পাওয়া যায় না। এই সাম গাইনে একটু কি করতে হবে, থেতলাইতে হবে। থেতলায় 1 কেজি যে পাতা নিয়েছিলাম সেটা থেতলায় 10 লিটার পানিতে একটা বালতির মধ্যে নিয়ে ওইখানে ভিজাই দিতে হবে। ভিজাই দিয়ে রাখলে পরের দিন সকালবেলা, রাতে থাকবে, সারা রাত থাকবে, সকালবেলা এটা ছাঁকে নিয়ে এর সঙ্গে 50 গ্রাম হুইল সাবানের গুঁড়া মিশিয়ে দিয়ে 5 শতক জমিতে স্প্রে করে দিবেন। এখানে যত ধরনের পোকা আছে, পাতা শোষক পোকা, মানে বিটল জাতীয় পোকা, যে পোকাগুলো আমাদের আছে, অনেক পোকা আছে, পোকাগুলা কি হবে, এখানে আর থাকবে না, এরা চলে যাবে। অথবা যদিও না যায়, ওখানে শোষণ, ওই রস শোষণ করলে এই রসটা তার পেটের মধ্যে গেলে তার কি হবে, বিষক্রিয়া তৈরি হবে। অথবা মশার জন্য আলাদা আছে, মশা এটাতে যাবে না। মশা আপনার এই যে আপনার ইনকুলেটরের গাছে আছে না, এর পাতাগুলো আপনি এই যে ভাতের মারের সাথে একটু ঘন করে ইয়ে করবেন, মাখায় নিয়ে রোদে শুকাবেন। শুকায় আপনি বাড়ির মধ্যে যদি আগুন জ্বালায় দেন, আপনার বাড়ির দিকে যে একটা এর মধ্যে নিয়ে, কলার মধ্যে নিয়ে যদি দেন, দেখবেন যে ওইখানে মশা থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি করা যাবে? হ্যাঁ, তবে এটা বিষাক্ত, এটা মানুষের জন্য ক্ষতিকর। এই পাতাটা একটা ঝাঁজ আছে, যেটা গ্যাসটা মানুষের শরীরের মধ্যে গেলে মানুষের ক্ষতি করবে, এটা এই জন্য করা ঠিক নয়। এটা দিলেও যাবে। হ্যাঁ, আরেকটা আছে, বীজ আছে আমাদের, হলো তাসলা নামে একটা বীজ আছে, ইত্তেফাক কোম্পানির। যদি আপনার বাড়িতে মশা বা তেলাপোকা হয়, তাসলা নাম, তাসলা। হ্যাঁ, 1 লিটার পানির 5 গ্রাম ঔষধ মিশায় গোটা এই যে ওয়াল গুলো আছে না, ওয়ালের মধ্যে স্প্রে করে দিয়ে 1 ঘন্টা ঘরটা বন্ধ করে রাখতে হবে। তাহলে এই ঘরের মধ্যে মশা এবং তেলাপোকা যেখানে থাক না কেন, সমস্ত কিছু বেড়ে আসে, মারা যাবে। মনে থাকবে? তাসলা। যদি তেলাপোকার অত্যাচার হয় বাড়িতে, খুব তেলাপোকা আছে না বাড়িতে, এই তেলাপোকার জন্য তাসলা নামে একটা বিষ আছে। এই এটা হলো মানুষের জন্য ক্ষতি করে না, এটা শুধু এই পোকা এবং তেলাপোকার জন্য ব্যবহার করে। এটা যদি ব্যবহার করা যায়, তাহলে ওই ঘরের মধ্যে আর তেলাপোকা থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের গেল, বিষ কাটালি গেল না, 2-3টার কথা বলবো। এইগুলা শিখে বাড়িতে কি করবা, প্রয়োগ করবা, তাহলে তাসলা। হ্যাঁ, আবার যাওয়া, তাহলে তো কাম শেষ। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? একটা শিখলাম তো নাকি, বিষ কাটালি। এই বিষ কাটালির গাছ দিয়ে আমরা জৈব বালাইনাশক তৈরি করে আমাদের পুষ্টি বাগানে আমরা যেটা করব, এখানে আমরা কি করব, যদি পোকা টোকা লাগে তাহলে এটা দিব। আর ছাইয়ের কথা বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে যখন শীত করে রাতের বেলা পাতাগুলা ভেজা থাকে, এই অবস্থায় যদি আমরা ছাই দিই, শুকনা ছাই, তাহলে পাতার মধ্যে লেগে থাকবে। এখানে যদি কোনো পোকা থাকে, ওর মুখের মধ্যে যখন লাগবে, এটাকে ছাইয়ের মধ্যে কি আছে, ক্ষার আছে, এই ক্ষারটা যখন তার মুখের মধ্যে লাগবে, সে তখন এটা পছন্দ করবে না, সেখান থেকে সে চলে যাবে। তাহলে এগুলো তো মনে করি এই সমস্ত পুষ্টি বাগানের মধ্যে আমাদের জৈব বালাইনাশক দিয়ে আমরা কি করতে পারি, পোকা দমন করতে পারি, এবং এটা নিরাপদ একটা ফসল করে আমরা খাইতে পারবো, পারবো না? আর মাঠে ব্যাপক যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের জৈব বালাইনাশক বিক্রি কিনতে পাওয়া যায়, সেগুলা নিয়ে আসে আমরা মাঠে প্রয়োগ করব। আর বাড়ির আশেপাশে যে যেটুকু যে আমরা আমরা সবজি করব, সেটাতে আমাদের এই যে জৈব বালাইনাশক দিয়ে আমরা নিজে তৈরি করে ব্যবহার করে সেটা আমরা খাবো। এটার উদ্দেশ্য হলো যে আমরা যদি সকালে দিই, বিকালে যদি আমার সবজির প্রয়োজন হয়, তাহলে আমরা ওখানটা নিয়ে এসে খাইলেও আমাদের কোনো ক্ষতি হবে না। আর এই পুষ্টি বাগান আরেকটা উদ্দেশ্য হলো যে আমরা যেহেতু আমরা প্রতিদিন যে খাদ্য খাই, এই খাদ্যের মধ্যে আমাদের কতটুকু শাকসবজি খাইতে হয়, এটা কি জানা আছে? হ্যাঁ, জানা নাই? শাক কতটুকু খাবো, সবজি কতটুকু খাবো, হ্যাঁ, জানা নাই?
তাহলে কেমনে কি করেন তাহলে কও দেখি? হ্যাঁ, পরিমাণ মতো না খাইলে তো পুষ্টি হবে না শরীরের মধ্যে। আমাদের এই যে প্রতিদিন যারা প্রাপ্তবয়স্ক লোক আছে এদের কত ক্যালোরি দরকার? কিলো ক্যালোরি। মানে কিলো ক্যালোরিটা হলো কি? শক্তি। এই শক্তিটা আমাদের কতটুকু দরকার? কত কত কিলো ক্যালোরি লাগে? এই যে আমি কথা বলতেছি আমার ক্যালোরি লস হচ্ছে, ঠিক আছে না? আমরা যে হাঁটাহাঁটি করি তার কিন্তু ক্যালোরি নষ্ট হয়। হ্যাঁ, কতটুকু? আর প্রশ্ন ফাঁস করে দিল তাও। হ্যাঁ, কতটুকু? 2500। 2500 এটা ভাগ আছে, 2200 থেকে 3000 পর্যন্ত লাগে। এটা 2200 থেকে 3000 পর্যন্ত কিলো ক্যালোরি প্রতিদিন আমাদের দরকার। এই কিলো ক্যালোরি যদি ঘাটতি থাকে তাহলে শরীরের মধ্যে কি ক্ষয় হওয়া শুরু হয়। এই কিলো ক্যালোরিটা আমরা যদি সঠিকভাবে খাই আমাদের শরীরের মধ্যে কোনোদিন রোগ বালাই আসতে পারবে না, আর ডাক্তারের কাছেও যাইতে হবে না, ঠিক আছে? আমাদের 2200 থেকে 3000 কিলো ক্যালোরি প্রতিদিন দরকার। আর এই কিলো ক্যালোরিটা কোথায় পাই? আমাদের যে খাদ্য তালিকা আছে সেখান থেকে যে 7টা উপাদানের কথা বললাম, এই 7টা উপাদান যদি আমরা সঠিকভাবে খাইতে পারি তাহলে আমাদের এই যে সারাদিনের যে কিলো ক্যালোরি দরকার এটা আমরা এখান থেকে আমরা পূরণ করতে পারবো। আর যদি কম খাই তাহলে আমাদের ঘাটতি হলে আমাদের শরীর আস্তে আস্তে বয়স হলে দুর্বল হওয়া শুরু হবে, ঠিক আছে? আর শাক সবজির কথা বললাম, শাক এবং সবজি এটা কি দুইটা আলাদা জিনিস না? শাক কাকে বলবো, সবজি কাকে বলবো বলো একটু শুনি। হ্যাঁ, শাক শাক কাকে বলবো আমরা? হ্যাঁ, পাতা জাতীয় হলে হবে না। শাক এবং সবজি দুইটা আলাদা জিনিস, ঠিক আছে না? শাক কাকে বলবো আমি বলছি, এইভাবে জানলে হবে? হ্যাঁ, বলতে হবে পাতা এবং কাণ্ড সহ যেটা রান্না করে খাই সেটা হলো শাক। পাতা এবং কাণ্ড। কি লাল শাক যখন খাই তার কাণ্ডটা থাকে না, পাতা থাকে। পাট শাক খাইলেও তার কিছু কাণ্ড থাকে। যে শাকটাই আমরা খাই তার সাথে কি থাকে? একটু কাণ্ড থাকে। এই জন্য বলছে পাতা এবং কাণ্ড সহ যেটা রান্না করে খাই সেটাই হলো শাক। আর এই শাক আমাদের প্রতিদিন কমপক্ষে 250 গ্রাম খাইতে হবে। কতটুকু? 250 গ্রাম শাক খাইতে হবে। আর সবজি খাইতে হবে 500 গ্রাম। এই শাক এবং সবজি মিলে আমাদের 750 গ্রাম প্রতিদিন খাইতে হবে, ঠিক আছে? তাহলে সবজি কাকে বলবো আমরা? পাতা এবং কাঁকড়া সহ যেটা খেলাম সেটা হলো শাক। আর সবজি কাকে বলবো? কাণ্ড, মূল এবং ফল যেটা রান্না করে খাই সেটাই হলো সবজি, ঠিক আছে? এই দুইটা জিনিস আলাদা করে মনে রাখবা। তাহলে আমরা সবজি খাবো আর 500 গ্রাম, আর শাক খাবো 250 গ্রাম। আর পানি কতটুকু খাবো? হ্যাঁ, পানি একটা আছে না পুষ্টি উপাদানের মধ্যে? পানি কতটুকু খাবো? এই যে নিজের খাদ্য তালিকায় জানি না তাহলে কি হবে? আমরা তাহলে কেমনে ভালো থাকবো? আমার কি প্রয়োজন, সারাদিনে কি দরকার এটাই যদি না জানি তাহলে আমি কেমনে কি করবো? অনেকেই জানে না। হ্যাঁ, 3 থেকে 4 লিটার। যাক, একজন বলতে পারছো, এটাই ধন্যবাদ যে একজন অন্তত বলতে পারছো। 3 থেকে 4 লিটার। 4 লিটার তারা খাবে যারা মাঠে কাজ করে, যাদের শরীর থেকে ঘাম বেশি বের হয় তারা 4 লিটার। 2 লিটার পানি তো হয় না তো। 3 বেলা পানি খেলে সারাদিনে একটা লোকের 3 লিটার স্বাভাবিক দরকার। শীতের সময় হলো 2.5 থেকে 2 থেকে 2.5 লিটার। শীতের সময় শরীরের মধ্যে পানির চাহিদা কম থাকে, ঠান্ডা থাকে, এই জন্য এই সময়টাতে 2 থেকে 2.5 লিটার খেলে হয়। কিন্তু এই যে এখন গ্রীষ্মকাল, এখন কিন্তু অনেক শরীর থেকে ঘাম বের হবে, এই জন্য আমাদের 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই সব কিছু একদিনে বললে অনেক সময় লাগবে, সবার এই সময়ের সংকীর্ণতা। যাই হোক, যতটুকু বললাম এটা কাজে মনে রাখবা সারা জীবন। তোমরা শিখলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে শিখাতে পারবে, ঠিক আছে? আর নিজে না জানলে তো আরেকজনকে শেখানো যাবে না, তাই না? তো যাই হোক, আরো একদিন যদি সুযোগ হয় এগুলা বলার, তাহলে আরো অনেক কিছু বলার আছে, সেগুলো পরে আপনাদেরকে কি করবো জানাবো।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার মঙ্গল কামনা করে, ওয়ার্ল্ড ভিশনের সফলতা কামনা করে, এবং এই বাগানটা যেন কি থাকে তোমাদের তত্ত্বাবধানে ভালো থাকে, এটা দেখে যেন আরো লোকজন শেখে, সেই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।